পুরনো ডাটা। সবচেয়ে পুরাতন ডাটা, কারণ 4 এর আগে আমরা 0 কে নিয়ে কাজ করেছি, 0 এর আগে আমরা 3 কে নিয়ে কাজ করেছি, তার আগে আবার 0 কে নিয়ে কাজ করেছি, কিন্তু 2 কে নিয়ে তারও আগে কাজ করেছি, মানে 2 হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট ডাটা। তাহলে আমরা কি করব, যে তাহলে 2 কে বাদ দিয়ে আমরা 4 কে ইনসার্ট করব, 0 3, তার মানে এটা হচ্ছে একটা ফল্ট। ওকে, দেন আমার 2। সো দেখেন একটু আগে আমরা 2 কে বাদ দিয়ে দিলাম, এখন আবার আমাদের পরের স্টেপে কিন্তু 2 কে লাগছে। সো দেখেন যে আমরা এখন তাহলে কাকে বাদ দিব 2 কে ইনসার্ট করার জন্য? 4 কে নিয়ে আমরা রিসেন্ট কাজ করলাম, 0 তারও আগে কাজ হয়েছে, 3 তারও আগে কাজ হয়েছে, দ্যাট মিনস আমাদেরকে 3 কে বাদ দিতে হবে। তাহলে 4 0 2। দেন আমাদের আবার এখানে আসি, এই যে দেখেন আবার 3 কে বাদ দিয়ে দিলাম, এখন এবার 3 কে দরকার। তাহলে এখন আমরা 3 কে লোড করব, তাহলে বাদ দিব কাকে বলেন তো দেখি কেউ একজন? স্যার জিরো। জিরো। তার মানে আমরা 2 4 0, রাইট। তাহলে 4 3 2, এইভাবে করে আমরা সামনের দিকে আগাতে থাকবো। এই অ্যালগরিদমটা সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। এটা হচ্ছে আমাদের আপনার LRU বা লিস্ট রিসেন্টলি ইউজড, যেটা সবচেয়ে কম ব্যবহার হয়েছে বর্তমানে যারা আছে আমার ফ্রেমে, তাদের ভিতরে যে সবচেয়ে কম ব্যবহার হয়েছে, অর্থাৎ সবচেয়ে পুরাতন, অনেক আগে ব্যবহার করেছি, রিসেন্টলি ব্যবহার করা হয়নি, তাকে বাদ দিয়ে নতুন ডাটাকে আমি ইনসার্ট করে দিব। আশা করি তাহলে দুইটা অ্যালগরিদমই ক্লিয়ার। ওকে, আমাদের যে থার্ড অ্যালগরিদম, সেটা হচ্ছে আমাদের অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। এটা হচ্ছে আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, সো আপনারা এটাকে সলভ করে আমাকে আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। তো এটার জন্য আমি আপনাদের নেসেসারি ডাটা কি বলে রিসোর্স গুলো সব দিয়ে দিব। এটাও সেম ভাবে কিভাবে কাজ করে সেটা আপনারা একটু নিজেরা পড়াশোনা করে আমাকে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। এখন এখান থেকে কোশ্চেন আসবে হচ্ছে, আমি আপনাদেরকে এরকম স্ট্রিং দিয়ে দেবো পরীক্ষায়, স্ট্রিং দিয়ে সেখান থেকে আমি হচ্ছে আপনাকে নাম্বার অফ ফ্রেমস বলে দিব, যে কতগুলো ফ্রেমস থাকবে। সো আপনাকে যেটা করতে হবে ওই যে আগেরটার মতো এরকম এই টেবিল জেনারেট করতে হবে, টেবিলটা জেনারেট করে বলতে হবে কতগুলো ফল্ট ঘটেছে, কতগুলো হিট ঘটেছে, ফল্ট হিটের রেশিও। ওকে, কারো কোনো কোশ্চেন? স্যার এইখানে তো হিট রেশিওটাও বেশি হচ্ছে। হ্যাঁ, এখানে হিট দুইটা, এখানে হিট দুইটা, ফল্টের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে। এটা আসলে ডিপেন্ড করে আপনার হচ্ছে আগেরটা যে ওটাতে আগেরটাতে হিট। ফার্স্ট ইন ফার্স্ট আউটের চেয়ে মানে হ্যাঁ, পরের অ্যালগরিদমে হিট সংখ্যা বেশি। আচ্ছা, এটা এটা অনেক সময় ডিপেন্ড করে আপনার সিকোয়েন্সের উপরে, মানে আপনার যে ডাটার সিকোয়েন্স আসছে সেটার উপর অনেক সময় ডিপেন্ড করে। বাট আবার এটা কখনো মনে করেন না যে আমার সব অ্যালগরিদমে কিন্তু সবসময় সেম হিট সেম ফল্ট আসবে, এরকম কিন্তু কখনোই না। যে আপনার একই ডাটা ফার্স্ট ইন ফার্স্ট আউটে যে পরিমাণ ফল্ট আসবে, যে আপনি হয়তো ভাবতে পারেন যে আমার LRU তে সেই একই পরিমাণ হিট ঘটবে, এটা কিন্তু নাও ঘটতে পারে। এটা মানে আপনার র্যান্ডম। ওকে, এক একটা অ্যালগরিদম এক এক ভাবে তার কাজ করে। সো ফল্ট হিটের সংখ্যাও ডিফারেন্ট হবে স্বাভাবিক, যদি কখনো ম্যাচ করেও যায় দ্যাট মিনস এটা একটা কোইন্সিডেন্স। ওকে, এখানে কারো কোনো কোশ্চেন আছে আর? তাহলে আমরা নেক্সট টপিকে যাব। স্যার আপনি বলছিলেন এই সিকোয়েন্স গুলো অপারেটিং সিস্টেম মানে হার্ড ডিস্কের কাছে চাইবে, তো এই হ্যাঁ, সিকোয়েন্সটা স্যার কে নির্ধারণ করবে কিভাবে? এই সিকোয়েন্সটা তো আপনার অপারেটিং সিস্টেম নির্ধারণ করবে, যে যার কাছে যে প্রসেসগুলো আসছে, আসার পরে হয়তো সেই প্রসেসগুলোকে সেই প্রসেসরের কাছে বললো তুমি এগুলোকে রান করো। ওকে, সো প্রসেসর তাহলে বললো যে আমার এই প্রসেসটাকে রান করতে এই পেজগুলো দরকার। সে সে যখন অপারেটিং সিস্টেমকে বললো আমাকে এই পেজগুলো দাও, তখন তো অপারেটিং সিস্টেমকে ওই পেজগুলো লোড করে দিতে হবে মেমোরিতে। বুঝতে পারছেন? যে আপনি ধরেন যে আমি হচ্ছে প্রসেসর, আপনাকে কেউ একজন আপনাদেরকে আমার কাছে পাঠালো যে তুমি এদেরকে নিয়ে এক্সিকিউট করো। ওকে, সো বললো যে সবাইকে হচ্ছে যে বিভিন্ন কাজ, ধরো যে বললো যে এই তোমার কাছে 20 জন স্টুডেন্টকে দিলাম, এদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট তুমি দাও, আমি প্রসেসর, সো আমি আপনাদেরকে বিভিন্ন টাস্ক দিব। তো আমি আপনাকে বললাম ঠিক আছে, আমি প্রসেসরকে বললাম তাহলে আমাকে এই অর্ডারে তুমি ওদেরকে পাঠাও আমার কাছে। বুঝতে পেরেছেন? তার মানে এই সিকোয়েন্সটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি তাহলে অপারেটিং সিস্টেমকে বললাম যে আমার এই অর্ডারে হচ্ছে আমার ডাটাগুলো দরকার। এখন অপারেটিং সিস্টেম আসলে দেখছে যে তার কাছে এই ডাটা নাই, প্রসেসর দেখছে আমার কাছে এই ডাটা নাই, তাহলে সে রিকোয়েস্ট করছে আমার ওই ডাটাটা এনে দাও র্যাম থেকে। কেসো র্যাম থেকে আবার সেই ডাটাটা আনতে হচ্ছে। যখন থাকবে সেটা হিট, যখন থাকবে না তাকে হার্ড ডিস্কের কাছে যেতে হবে, ডাটাটা এনে হার্ড ডিস্ক থেকে র্যামে লোড করতে হবে, দেন র্যাম থেকে প্রসেসর নিয়ে তখন কাজ করবে।
বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে কি আমরা নেক্সট অ্যালগরিদমে যাই নাকি? সো এই হচ্ছে আমাদের তিনটা অ্যালগরিদম। সো আপনাদের কিছু একটু থিওরি পড়তে হবে। থিওরি হচ্ছে আমরা এবার চ্যাপ্টার 10 এ যাই। চ্যাপ্টার 10 হচ্ছে ফাইল সিস্টেম। তো ফাইল সিস্টেম থেকে আপনারা হচ্ছে কিছু থিওরি পড়বেন, সেটা আমরা বই থেকে পড়বো। আমরা একটু বইটা ওপেন করি। আমরা যাই হচ্ছে চ্যাপ্টার আচ্ছা, এখান থেকে আমি একটু আর্টিকেল নাম্বারগুলো বলে দিচ্ছি, সেগুলো আপনারা একটু পড়বেন। থিওরিটিক্যাল, যে আসলে ফাইল আমরা কেন ব্যবহার করি, ফাইলের কি কি অ্যাট্রিবিউটস আছে, একটা ফাইলের কিছু নেম থাকে, তার কিছু আইডেন্টিফায়ার থাকে, তার কিছু টাইপ থাকে, সেই ফাইলটার কিছু লোকেশন থাকে, কতটুকু সাইজ, ওকে, তার অ্যাক্সেস কন্ট্রোল কিরকম দেয়া আছে, কে কে অ্যাক্সেস করতে পারবে, কে রিড করতে পারবে, কে রাইট করতে পারবে। ওকে, সো এগুলো হচ্ছে একটা ফাইলের অ্যাট্রিবিউটস, যে একটা ফাইলে কি কি ধরনের অ্যাট্রিবিউটস থাকে। এই আর্টিকেল 10.1.1 এটা আপনি একটু নিজেরা পড়ে নেবেন, থিওরিটিক্যাল। এখানে আসলে বোঝানোর কিছু নেই, এখানে জাস্ট একটা ফাইলের কি কি ধরনের মানে প্রপার্টিজ থাকতে পারে, অ্যাট্রিবিউটস গুলো কি কি, সেই জিনিসগুলো একটু নিজেরা পড়বেন। নেম, আইডেন্টিফায়ার, টাইপ, লোকেশন, সাইজ, প্রোটেকশন, টাইম, ডেট এন্ড ইউজার আইডেন্টিফিকেশন। দেখবেন যে প্রতিটা ফাইলের কিন্তু প্রপার্টিজে গেলে আপনি দেখতে পান যে যেমন এখান থেকে যদি আমরা একটা ফাইলের প্রপার্টিজ দেখি, যেমন চ্যাপ্টার 9, এটা যদি আমরা প্রপার্টিজ দেখি আমরা দেখতে পারবো যে ফাইলটা আপনার ডিটেইলসে গেলে কবে ক্রিয়েট হয়েছে, ওকে, কবে মডিফাইড করা হয়েছে, কে ওনার, ওকে, সমস্ত ডিটেইলস কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তাহলে একটা ফাইলের কি কি অ্যাট্রিবিউটস আছে বা সেই জিনিসগুলাই এখানে জাস্ট একটু বলা হয়েছে। তো এই থিওরিটা আপনি একটু নিজে পড়বেন এই আর্টিকেলটা। দেন হচ্ছে আপনার একটা ফাইলে কি কি ধরনের অপারেশন চালানো যেতে পারে। ক্রিয়েটিং এ ফাইল, একটা ফাইল ক্রিয়েট করা যেতে পারে। রাইটিং এ ফাইল, একটা ফাইলে আমরা রাইট করতে পারি, একটা ফাইলে আমরা রিড করতে পারি, একটা ফাইলকে আমরা রিপোজিশন করতে পারি, একটা ফাইলকে আমরা ডিলিট করতে পারি। তো এই আর্টিকেলটা একটু থিওরিটিক্যাল পড়বেন যে ফাইলে কি কি ধরনের অপারেশন চালানো যায়। আর্টিকেল 10.1.1, আর্টিকেল 10.1.2। আচ্ছা, এখানে কিছু আমার আপনার একদম বেসিক জানার জন্য দেয়া আছে যে ফাইলের কিরকম এক্সটেনশন গুলো কিরকম হয়ে থাকে। ওকে, সো দেখেন এক্সিকিউটেবল ফাইলগুলোর এক্সটেনশন এই যে .exe, .com, .bin or none। ওকে, তো এটার কি ধরনের ফাংশন, যে রেডি টু রান মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তার মানে যে সমস্ত ফাইল আসলে এক্সিকিউটেবল তারা হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কনভার্ট করা, দ্যাট মিন্স মেশিনে তাদেরকে রেডি টু রান করা যায়। যেগুলো হচ্ছে অবজেক্ট টাইপের ফাইল, .obj লেখা থাকে বা .o লেখা থাকে। যেমন এই যে আমরা যখন সি প্লাস প্লাস বা সি এর কোন একটা কোড রান করি, দেখবেন যে তিনটা ফাইল একসাথে জেনারেট হয়। একটা হচ্ছে .cpp, যেখানে আপনার অরিজিনাল সি প্লাস প্লাস ফাইলের কোডগুলো দেখতে পারেন। একটা হয় .obj বা অবজেক্ট বা .o ফাইল তৈরি হয়, এবং একটা .exe ফাইল তৈরি হয়। সো এই যে আপনার ও বা ওবিজি, এটা এক্সটেনশন থাকা মানে হচ্ছে কম্পাইলড, এটা কারোর দ্বারা কম্পাইলড হয়েছে। ওকে, এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, নট লিঙ্কড, কারোর সাথে লিঙ্কড না। সো এই যে কোন ধরনের অবজেক্টের জন্য কি ধরনের, দেখেন যেগুলো যেগুলো হচ্ছে সোর্স কোড টাইপের, সেগুলো কি থাকে এক্সটেনশন নরমালি .c, .cc, .java, .pass, pascal, আপনার asm, ওকে, .a। তার মানে যেগুলো আপনার সোর্স কোড, যেগুলো আপনি কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখেছেন, যেগুলো আপনার অরিজিনাল সোর্স কোড, ওকে, সেগুলো হচ্ছে আপনার এরকম এক্সটেনশনে লেখা থাকে। যেগুলো ব্যাচ ফাইল বা যেগুলো শেল স্ক্রিপ্ট ফাইল, সেগুলো দেখেন .bat বা .sh এরকম থাকে। টেক্সট ফাইলগুলো txt, doc এরকম থাকে। তো এই জিনিসগুলো একটু পড়বেন যে হয়তো আমি জিজ্ঞেস করলাম যে আপনাদেরকে কোন একটা ফাইলের এরকম .library আছে, .so আছে, .dll আছে, এগুলো আসলে কি কাজ,
এগুলো আসলে কি ধরনের কাজ করে। দ্যাট মিনস এগুলো লাস্টে .dll আছে, দেখবেন উইন্ডোজ অনেক ফাইল আছে .dll, ওকে, তার মানে সেগুলো হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট করে। সো লাইব্রেরিজ অফ রুটিনস ফর প্রোগ্রামার্স, ওকে। সো এই জিনিসগুলো, এই টেবিলটা আপনারা একটু ভালোভাবে দেখবেন। আচ্ছা, ডিরেক্ট অ্যাক্সেস নিয়ে মনে হয় আমরা প্রথম দিকে কথা বলেছিলাম। মনে আছে কি আপনাদের ডিরেক্ট অ্যাক্সেস জিনিসটা কি ছিল? মনে আছে যখন আমরা ডিএমএ পড়েছিলাম যে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস? ভুলে গিয়েছি। আচ্ছা, অনেক সময় এর নাম দেখে আমরা বুঝতে পারছি অনেক সময় কি হয় যে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস আমরা কেন দিয়েছিলাম, যে অনেক সময় কোন একটা প্রসেসের ইনস্ট্যান্ট কোন একটা মেমোরিকে অ্যাক্সেস করার প্রয়োজন হতে পারে। তো সেই ইনস্ট্যান্ট অ্যাক্সেস করার জন্য তাকে কি করতে হয়, যে আগে নরমালি নরমালি আমরা কি ধরনের প্রসিডিউর ফলো করি, অপারেটিং সিস্টেমকে রিকোয়েস্ট করি, অপারেটিং সিস্টেম প্রসেসরকে বলে, প্রসেসর সেই মেমোরিটাকে অ্যাক্সেস করতে ট্রাই করে, ওকে, একটা প্রসেস। তো এরকম যদি হয় যে ওই প্রসেসটার ইনস্ট্যান্ট মেমোরিকে অ্যাক্সেস করা দরকার, তো ওই প্রোগ্রামের জন্য আলাদাভাবে আপনার প্রায়োরিটি দেওয়া থাকে, তাকে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস দেওয়া থাকে, যে ঠিক আছে তোমার আলাদা করে অন্য কাউকে রিকোয়েস্ট করার প্রয়োজনে তুমি ডিরেক্ট মেমোরিকেই রিকোয়েস্ট করতে পারবা যে আমি তোমার মেমোরিকে অ্যাক্সেস করতে চাই, ওকে। সেরকম কিছু ফাইলও থাকে, যে সমস্ত ফাইল তার মানে অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে চাই, ওকে, সো তাদেরকে ইমিডিয়েট অ্যাক্সেস যেন দেয়া হয়, ওকে। সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট অ্যাক্সেস, যে আলাদা করে কাউকে যেন আমাদেরকে রিকোয়েস্ট করতে না হয়। যেমন ধরেন যে আপনি কোন একটা অফিসে গেলেন, অফিসে গিয়ে আপনাকে হয়তো কোন একটা বসের সাথে দেখা করতে হবে। তো বসের সাথে দেখা করার জন্য বসের মনে করেন যিনি প্রাইভেট সেক্রেটারি আছেন বা পার্সোনাল সেক্রেটারি আছেন, তাকে আপনাকে আগে রিকোয়েস্ট করতে হয় যে আমি এরকম আপনাদের বসের সাথে দেখা করতে চাই। তাহলে সেই বস কি করে, বসের কাছে কি করে, যে তার পিএস হচ্ছে যায় গিয়ে বলে স্যার এরকম আপনার সাথে একজন দেখা করতে আসছেন, তাকে কি আসতে দিব কি দিব না। So এই যে তাকে আসতে দিব কি দিব না, এই সময়টুকুতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো আমি যদি ডিরেক্টলি আমি ওই কোম্পানির সিইওর সাথে দেখা করতে পারি, কথা বলতে পারি, বসের সাথে কথা বলতে পারি, তাহলে কিন্তু আমার সময়টা অনেক কমে যায়। তো কখনো কখনো এরকম প্রয়োজন হয় যে কোনো একটা মাধ্যমকে জিজ্ঞেস করে ডাটাটা নিতে গেলে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য কিছু কিছু প্রোগ্রাম বা কিছু কিছু ফাইলকে আপনার ডিরেক্ট অ্যাক্সেস দেওয়া থাকে, যে তাদেরকে যে কেউ চাইলে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে, আলাদা করে কোনো পারমিশনের প্রয়োজন নেই। আচ্ছা, তো এই চ্যাপ্টার থেকে আপনারা জাস্ট এই থিওরি গুলো পড়লেই আপাতত এনাফ। তো এই চ্যাপ্টার থেকে তাহলে আমি যে আর্টিকেল গুলো বললাম আপনারা একটু এগুলো একটু থিওরি নিজেরা পড়ে নেবেন। এখন আমরা আসি হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টারে। আজকে আসলে অনেক কিছু আপনারা একবারে পড়ছেন, প্রবলেমটা হয়ে গিয়েছে যে আমাদের মাঝখানের একটা উইক ছুটে চলে গিয়েছে, তো এই জন্য 2 দিনের পর আমাদেরকে একদিনে শেষ করতে হচ্ছে। আপনারা কি আছেন নাকি সবাই মানে ঘুমিয়ে স্যার পড়ে গিয়েছে? হ্যাঁ, আচ্ছা থিওরি স্যার, গুলা একটু মানে কমপ্লিকেটেড না করলে ভালো হয়, ডাইরেক্ট থিওরি গুলা। হ্যাঁ, এই জন্য তো আপনাদেরকে আমি ডিরেক্টলি ম্যাথমেটিক্যাল পার্ট গুলো তো দেখাচ্ছি, এখানে তো আমাদের কমপ্লিকেটেড কিছু নাই, সবই তো স্যার ম্যাথমেটিক্যাল কোশ্চেনের টার্ম। ফাইনাল এক্সামে। ও আচ্ছা, না এখন এটা তো ডিপেন্ড করবে, কারণ হচ্ছে যে ধরেন আমি যদি সবগুলো এরকম ডিরেক্টলি ম্যাথ দিয়ে দিই বা ডিরেক্টলি এরকম বলে দিই যে এটাকে এটাকে ইমপ্লিমেন্ট করো, তাহলে আসলে তো সবাই ভালো রেজাল্ট করে ফেলবে, তাই না? তো আমাকে তো আসলে বুঝতে হবে আপনারা বুঝতে পেরেছেন কিনা, কোন একটা টপিক বুঝে আপনি আনসার করতে পারেন কিনা, তো একটু ক্রিটিক্যাল তো থাকবেই, মানে একটু স্যার আপনি এক ধরে আপনারা যা নিয়ে যে পড়ছেন আমরা সেটা। বুঝতে পারছি। হ্যাঁ, ধরে নিয়ে তো মিড টার্মে আপনারা সুন্দরভাবে আমাকে বুঝিয়েছেন, কেউ পারেননি। তো এই জন্য দুই একটা কোশ্চেন থাকবে হয়তো একটু ট্রিকি, আপনাকে বুঝে অ্যান্সার দিতে হবে। আর সবাই কি খাতাপত্র দেখে যোগফলগুলো ঠিক করেছেন, যে সবার সামেশন ঠিক আছে কিনা, কারো কোনো এরর আছে কিনা? জি স্যার স্যার ঠিকই আছে। খাতা দেখতে পারি না। খাতা তো দেখতে পারবেন কি করে, ওখানে তো খুব সুন্দর করে লেখা ছিল যে বিউবিটির ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। আপনারা বিউটির ইমেল অ্যাড্রেস ব্যবহার না করে কন্টিনিউয়াসলি ডিফারেন্ট ডিফারেন্ট মেইল থেকে রিকোয়েস্ট করছেন বারবার অ্যাক্সেস করার জন্য। তো আমার পক্ষে তো এরকম সম্ভব না সবাইকে পার্সোনালি মেইলে গিয়ে গিয়ে সবাইকে পার্সোনালি অ্যাক্সেস দেয়া। আমি তো আপনার ওইখানে কমেন্টস করে দিয়েছি যে ইউজার বিউবিটি ইমেল অ্যাড্রেস। তো আপনার একটা পোস্ট দেওয়া হয়েছে, সেই পোস্টের মানে আগামাথা কিছুই না পড়ে যদি একটা লিংক দেখলেন, সেই লিংকের উপর ক্লিক করে চলে গেলেন। কেউ কি একটু ভালো করে পড়েছিলেন?
যে ওই লিংকের উপরে যে একটা লাইনে একটা মেসেজ লেখা ছিল সেই মেসেজটাকে বুঝছিলেন? জি স্যার, আমরা তো পরে ওই বিউবিটির মেইল দিয়ে ঢুকছিলাম। তাহলে অ্যাক্সেস পাননি কেন? বিউটির মেল হলে সে ডিরেক্টলি অ্যাক্সেস পাবে। জি স্যার, পাইছি তো আমরা। এই যে ও পাইনি নাকি? স্যার যারা ওই বিউবিটির মেইল দিয়ে ঢুকিনি তাদেরই সমস্যা হয়েছে। তাহলে চিন্তা করেন যে এই যে অনেকে আছেন যে ডিরেক্টলি পড়েননি যে এখানে বিউটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে বলা হয়েছে, তার মানে না পড়ে কোন একটা লিংক আমি আপনাকে দিলাম। এখন যদি এরকম হতো যে আমি আপনাকে এমন কোন একটা লিংক দিয়েছি যেটাতে আপনার সমস্ত কম্পিউটারে ওই লিংকে ক্লিক করার পরে আপনার কম্পিউটার সমস্ত অ্যাক্সেসটা আমার আন্ডারে চলে আসবে, তাহলে আপনি কি করতেন বলেন? যদি এরকম আমি যদি এরকম কোনো সিস্টেম করতাম যে লিংকে ক্লিক করলে আপনার সিস্টেমে একটা ম্যালওয়্যার ইনস্টল হয়ে যাবে। কাজেই কোথাও মানে কিছু একটা করার আগে অ্যাটলিস্ট পড়বেন কি বলা হয়েছে, কি করতে পারে এই জিনিসটা, সেটা পড়ার পরে তো আপনি একটা অ্যাকশনে যাবেন। অ্যাকশনটা নেওয়ার পরে কিন্তু আর ফিরে আসার কোনো ওয়ে নেই। আচ্ছা, এখন আমরা কথাবার্তা কমে যাই, আবার আমাদের অনেকগুলো ম্যাথ শেষ করতে হবে। তো এটা আমাদের লাস্ট চ্যাপ্টার, ডিস্ক শিডিউলিং। ডিস্ক শিডিউলিং হচ্ছে আমরা হার্ড ডিস্ক নিয়ে পড়াশোনা করব। আমাদের যে হার্ড ডিস্ক গুলো আছে সেই হার্ড ডিস্ক গুলা ডিস্ক আসলে কিভাবে ঘুরে, ডিস্ক কিভাবে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ থেকে ডাটা নিয়ে আসে, এবং তাদের যে অ্যালগোরিদম, কোন ধরনের অ্যালগোরিদম তারা ফলো করে, এবং কোন অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি কিরকম, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো কি বলেছে, ইন মাল্টি প্রোগ্রামিং সিস্টেম the disk queue have several pending requests. When one is completed, the OS choose which request is the next. Okay, তার মানে আমরা জানি যে মাল্টি প্রোগ্রামিং এ কি হয়, আমার ডিস্ক অনেকগুলো আপনার ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস থেকে ডিফারেন্ট ডিফারেন্ট রিকোয়েস্ট আসে। যে আমার এক প্রসেস বলছে আমার ওই মেমোরি লাগবে, আর এক প্রসেস বলছে আমার ওই মেমোরি লাগবে। ওকে, সো আমাকে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট মেমোরি দাও। তাহলে এই যে মেমোরি থেকে যে আমি ডাটাগুলো নিয়ে আসবো, কেউ হয়তো বলছে এই মেমোরি থেকে ডাটা রিড করো, কেউ হয়তো বলছে এই মেমোরি থেকে ডাটা রাইট করো। তাহলে এই যে হার্ড ডিস্ক সে কিভাবে এই নবগুলা ঘুরে তার ওইখানে যাবে? সো নর্মালি আমাদের স্ট্রাকচারটা হচ্ছে, আমরা যে হার্ড ডিস্ক ব্যবহার করে অভ্যস্ত অনেক পুরাতন যে এইচডিডি যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিরকম আপনার, আমরা যদি এখানে একটা ছবি ড্র করি, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, জি স্যার। আমাদের হার্ড ডিস্কটা কিন্তু আসলে এরকম। তো মনে করেন এই ডিস্কটা হচ্ছে নর্মালি আমরা যে সিডি ডিস্ক দেখেছি, এরকম সিডি ডিস্ক হচ্ছে যে আমাদের আসলে হার্ড ডিস্কের ভেতরে আছে। তো হার্ড ডিস্কে আমাদের যে ডাটাগুলো রিড বা রাইট হয় সেগুলো কি পদ্ধতি ব্যবহার করে বলেন তো? ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক। রাইট, ইলেকট্রোম্যাগনেটিক। হ্যাঁ, তার মানে সেখানে আমরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে ডাটাগুলো রিড রাইট করি। তো এখন তার মানে এই এই যে হার্ড ডিস্ক দেখছেন, আমরা যে ছোটবেলায় বিভিন্ন গ্রামোফোন দেখেছি না, বা যেগুলোকে আমরা কলের গান বলতাম, যেগুলোতে কি হতো যে আমরা একটা হচ্ছে যে আপনার নব থাকতো, যে নবটা এই ডিস্কের উপরে আমরা বসিয়ে দিতাম, ওই ডিস্কটা ঘুরতে থাকতো, ওই নবটার উপরে ঘুরে ঘুরে নবটা কি করতো, ডাটাগুলোকে রিড করতো, রিড করে আপনাকে গানটা শোনাতো। দেখেছেন তো, তাই না? ভিসিআর। হ্যাঁ, মানে ভিসিআর তো ঠিক আছে, ভিসিআর তো আপনার লেজার থেকে ডাটাটা রিড করে। Okay? ওই যে আপনি কলের গান দেখেছেন না, মানে ছোটবেলায় গ্রামোফোন দেখেননি, বিভিন্ন মুভিতে দেখায়। না স্যার, ওইটা স্যার আমাদের কপালে আচ্ছা, হয় নাই। আমরা কেন এই বিভিন্ন মুভিতে দেখা হতো। আচ্ছা, আমি একটু দেখি, গুগলে সার্চ করে আমি আপনাকে একটা ছবিটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ফোনোগ্রাফ, এগুলোকে বলে হচ্ছে ফোনোগ্রাফ। আচ্ছা,
So, এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হার্ড ডিস্কের ভেতরের পার্ট। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। ওকে, সো দেখেন এই যে আমাদের এই ডিস্কগুলো এরকম সাজানো আছে, ডিস্কগুলো ঘুরছে, আর এই যে আমাদের যে অ্যাকচুয়েটর, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটরের একটা হেড থাকে। এই হেডটা হচ্ছে যে বিভিন্ন আপনার এই যে ডিস্কের বিভিন্ন পার্টে গিয়ে ডাটাগুলো রিড করে নিয়ে আসে। তো এটা হচ্ছে অ্যাকচুয়েটরের সে আর্ম। ওকে, আর্মের একটা হেড থাকে, যে হেডটা যেখানে যাবে সেখানকার ডাটাটা রিড হবে বা সেখানে সে রাইট করবে। তার মানে এই অ্যাকচুয়েটরের হেডটা মনে করেন যে এখানে আছে, দেখতে পাচ্ছেন। এখন মনে করেন এটা হচ্ছে যে আমার 45 নম্বর অ্যাড্রেস, আমার এই হার্ড ডিস্কের 45 নম্বর মেমোরি অ্যাড্রেস। এখন অ্যাকচুয়েটর চাচ্ছে ধরেন যে 200 নম্বর অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে। সো 200 নম্বর অ্যাড্রেসটা হয়তো যে বাম পাশে এখানে আছে, এই প্ল্যাটারের এখানে। তার মানে আমার কি করতে হবে, এই ডিস্কে ঘুরে আমার হেডটাকে ওইখানে আসতে হবে। আসার পরেই তো আপনি ওই ঘরের ডাটাটা রিড বা রাইট করতে পারবেন, তাই না? কারণ যেহেতু আমার ডিস্ক ঘুরছে, যেটা কিন্তু নর্মালি পেন ড্রাইভ বা এসএসডি তে ঘটে না। যে পেন ড্রাইভ বা এসএসডি তে কিন্তু আপনাকে কি করতে হয় না, ডিস্ক ঘোরা পর্যন্ত ওয়েট করতে হয় না, যে ডিস্ক ঘুরে কখন এই অ্যাকচুয়েটরের হেডটা এখানে আসবে, দেন আমার ডাটাটা রিড হবে। ওকে, যেগুলো আমাদের ফ্ল্যাশ ড্রাইভ, যেগুলো আমাদের হার্ড ডিস্ক, যেগুলো আমাদের এসএসডি বা যেগুলো আমাদের হচ্ছে যে আপনার পেন ড্রাইভ, ওখানে কিন্তু আসলে আমাদের কি করা হয়, আপনার সিমস আর্কিটেকচার ব্যবহার করা হয়। তো সেখানে আমরা হচ্ছে ডিরেক্ট চিপ ব্যবহার করি, একদম ডিরেক্টলি সেই মেমোরি অ্যাড্রেসে আমরা চলে যেতে পারি, সেখান থেকে ডাটা রিড বা রাইট করে নিয়ে আসতে পারি। আর এখানে হচ্ছে আপনাকে ডিস্কগুলো ঘুরতে হবে। ডিস্কগুলো ঘুরে যখন এই অ্যাকচুয়েটরের হেডটা ওইখানে যাবে, তখন হচ্ছে আপনি ওই ওই পজিশন থেকে ডাটাটা রিড বা রাইট করতে পারবেন। তো এখন দেখেন যে আমাদের এখানে একটা আপনার সিকোয়েন্স দেয়া আছে, যে বিভিন্ন প্রসেস আমাকে হচ্ছে যে এই এই মেমোরি নাম্বার গুলা অ্যাক্সেস করার জন্য রিকোয়েস্ট করেছে। ওকে, তো এখন তাহলে কি করতে হবে, আমাকে হার্ড ডিস্ক থেকে মনে করেন প্রসেসর বলেছে যে আমাকে 98 নম্বর ঘরের ডাটাটা তুমি আমাকে দাও, বা তুমি এখানে ডাটাটা রিড করো বা রাইট করো। তারপর হয়তো বলেছে 183 নম্বর ঘরের ডাটাটা রিড বা রাইট করো, 37 নম্বর ঘরের ডাটাটা রিড বা রাইট করো। তাহলে হার্ড ডিস্কে কি করতে হচ্ছে, বিভিন্ন পজিশন থেকে বিভিন্ন পজিশনে যেতে হচ্ছে, এরপর ডাটাটা রিড বা রাইট করতে হচ্ছে। তাহলে কিরকম সময় লাগবে, কতবার তাকে ঘুরতে হবে, এই জিনিসটা এখন আমরা একটু ক্যালকুলেট করব। তো ফার্স্টে আমরা যেটা আরেকটা যে জিনিস দিয়ে দিব সেটা হচ্ছে হেড পয়েন্টার। অর্থাৎ এই যে আমরা ছবিতে যেটা দেখলাম যে আমাদের অ্যাকচুয়েটরের হেডটা কোথায় আছে, সো হেডের পয়েন্ট কোথায় আছে সেটা আমি বলে দিব। সো দেখেন এরা বলেছে হেডের পয়েন্টার আছে কোথায়, 53 নম্বর অ্যাড্রেসে। ওকে, কারণ 53 নম্বর ঘরে এখন বর্তমানে হেডের ওই অ্যাকচুয়েটরের হেড বসে আছে। তাহলে এখন আমাদের অ্যালগরিদমটা কি, প্রথম যে অ্যালগরিদম সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তার মানে যে আগে আসবে তাকে আগে সার্ভ করতে হবে। তো দেখেন যে আমরা যদি একটু ডায়াগ্রামটার দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকচুয়েটরের হেডটা এই যে 53 নম্বর ঘরে বসে আছে, এটা হচ্ছে সেই 53 নম্বর ঘর প্রথম। দেন আমরা কোথায় যাব, যাব হচ্ছে আমাদের কাছে যে কিউটা এসে জমা হয়েছে। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে তার ডাটাটা আগে আমাদের রিড বা রাইট করতে হবে। তাহলে প্রথম কে আসছে 98। তাহলে আমার অ্যাকচুয়েটরের হেডটা কি করবে, 53 নম্বর ঘর থেকে ডিস্কটা ঘুরে কোথায় যাবে, 98 নম্বর ঘরের কাছে যাবে। 98 নম্বর ঘরে গিয়ে 98 নম্বর ঘরের ডাটাটা সে রিড বা রাইট করবে। দেন সে কোথায় যাবে, দেখবে তার কিউতে কে আছে, কিউতে তারপরে কে আছে 183। তাহলে সে ডিরেক্টলি 98 নম্বর ঘর থেকে এই যে 183 নম্বর ঘরে চলে যাবে। দেখতে পাচ্ছেন তো সবাই? জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, সো দেখেন যে এটা 183 নম্বর ঘর, এরপরে কে আসছে 37। তাহলে দেখেন সে 183 নম্বর ঘরের কাজ করে সে ডিরেক্টলি আবার কোথায় চলে গিয়েছে, 37 নম্বর ঘরে। তার মানে ডিস্কটা আমার ঘুরে আবার 37 নম্বর ঘরে যেতে হয়েছে। দেন 37 এর পরে আমার ইনপুট কে আসছে 122। সো দেখেন যে 37 থেকে সে ডিরেক্টলি আবার এখানে যে 122 নম্বর ঘরে আসছে, এসে এখানকার ডাটা রিড বা রাইট করেছে। তারপরে হচ্ছে কত 14, এই যে দেখেন 122 থেকে 14 নম্বর ঘরে গিয়েছে, 14 পরে এই যে 124 গিয়েছে, 124 পরে 65, এই যে 65 নম্বর ঘরে আসছে, দেন আবার 67 নম্বর ঘরে আসছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যে অ্যাড্রেসটা আগে রিকোয়েস্ট আসছে যে অ্যাড্রেসের, সেই অ্যাড্রেসে আমাকে আগে যেতে হবে, গিয়ে সেখান থেকে ডাটাটা রিড বা রাইট করে এনে আমাকে তারপরে সিকোয়েন্সে কাজ করতে হবে। এখন দেখেন যে আমরা এখানে একটু দেখব যে আপনার এখানে কি দেখিয়েছে এটার কথা কি বলেছে।
হ্যাঁ, এই যে বলেছে ইলাস্ট্রেশন শোজ টোটাল হেড মুভমেন্ট অফ 640 সিলিন্ডার্স। তারপরে হেডের মুভমেন্ট ঘটেছে 640 বার। কিভাবে আমরা এটা বের করব? দেখেন আমাদের হেড ছিল কোথায়? 53 তে। 53 থেকে তাকে কতগুলো ঘর পার হয়ে 98 এ যেতে হয়েছে বলেন তো? আমরা যদি এই দুটার বিয়োগফল বের করি যে 53 মাইনাস 98, তার মানে হচ্ছে আমার 40 45 45ই তো, হ্যাঁ। অর্থাৎ 45টা ঘর অতিক্রম করে আমাকে 98 নাম্বার ঘরে আসতে হয়েছে। দেন পরের ডাটা বা রিড করার জন্য আমাকে কতগুলো ঘর অতিক্রম করতে হয়েছে? 98 থেকে 183। দ্যাট মিন্স এখানে 85টা 85 তো, হ্যাঁ 98 থেকে 183 প্লাস 2, তার মানে 85টা এরকম সিলিন্ডার বা সাইকেল আমাকে ঘুরতে হয়েছে। তার মানে এখানে আমি হচ্ছে যে 48টা ঘুরলাম, সরি 45টা ঘুরলাম, এখানে 85টা ঘুরলাম। এরপরে আবার 183 থেকে আমাকে কোথায় যেতে হচ্ছে? 37-এ। মানে এখানে আপনাকে আবার এতগুলো ঘর ঘুরতে হয়েছে। তার মানে এই যে একটা পয়েন্ট থেকে যখন আপনি আরেকটা পয়েন্টে যাচ্ছেন, এই দুটো পয়েন্টের বিয়োগফলগুলো নেবেন। বিয়োগফলগুলো নিয়ে এরকম কতগুলো ঘর আপনি অতিক্রম করেছেন সবগুলো যোগ করলে দাঁড়াবে 640টা ঘর আপনি অতিক্রম করেছেন। এই ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পেরেছেন নাকি আমি আরেকবার বলবো? স্যার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মানে যে ডিসটেন্সটা ডিসটেন্স, ওইটাই আর হ্যাঁ কি, ওই ওইটার যোগফল। ডিসটেন্সটা, হ্যাঁ ওইগুলো সবগুলোর এই যে যোগফল। 53 থেকে 98 এর ডিসটেন্স কতটুকু সেটা, 98 থেকে 183 তে ডিসটেন্স কত সেটা, যোগ প্লাস 183 থেকে 37 এর ডিসটেন্স কত সেটা, 37 থেকে আবার 122 এর ডিসটেন্স কত, এগুলো সবগুলো যতগুলো ডিসটেন্স পাচ্ছেন সবগুলো যোগফল হচ্ছে 640। স্যার ঠিক উপরে আছে, আরেকটা আছে স্যার 01437, ওইটা ওই সিরিয়ালটা কিসের? 01437 কোথায়? জি স্যার উপরে গ্রাফের উপরের লাইনটাই আর কি। এটা হচ্ছে আপনার মেমোরি নাম্বারগুলো, এটা। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ওই যে কত নম্বর ব্লককে আপনি অ্যাক্সেস করছেন। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার টোটাল মেমোরি হচ্ছে আপনার 200টা ঘরের, 0 থেকে 199। জি সো স্যার। আপনাকে যেতে হচ্ছে কোথায়? আপনাকে বলেছে ফার্স্টে আপনার হেড স্টার্টস এট 53, তার মানে হেডে যে 53 নম্বর ঘর আছে এই যে 53, সো সেই জন্য এটা 53 নম্বর ঘরে আছে। এরপর আপনি গিয়েছেন কোথায়? ফার্স্ট 98 এ। এই জন্য এই যে 53 থেকে যে 98 এ গিয়েছেন এই জন্য দেখাইছে যে এটা হচ্ছে 98 নম্বর ঘর। ও আচ্ছা আচ্ছা। জি স্যার, বুঝতে এরপর পারছি। আপনি 183 তে গিয়েছেন, এই যে সেই 183 নম্বর ঘর। জি স্যার, এখন বুঝছি। সো আমি আপনাদেরকে মেমোরি বলে দিব যে আপনাদের টোটাল মেমোরি কতটুকু ঘরের আছে। এখানে যেমন 200টা ঘরের মেমোরি, এই জন্য 0 থেকে 199। তাহলে আপনাদের কোশ্চেনে থাকবে হচ্ছে কিউটা দেয়া থাকবে, আপনাদের হেড কোথায় আছে সেটা বলে দেয়া থাকবে, আপনাদেরকে বলে দেয়া থাকবে টোটাল মেমোরি কত। সো আপনাদেরকে এই যে এই গ্রাফটা জেনারেট করতে হবে, এইভাবে ছবিটা ড্র করতে হবে এবং বলতে হবে কতগুলো সিলিন্ডার সে অতিক্রম করেছে, কতবার মুভমেন্ট ঘটেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। দেন আমাদের যে সেকেন্ড যে অ্যালগরিদম আছে সেটা হচ্ছে এসএসটিএফ বা শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। শর্টেস্ট সিক টাইম ফার্স্ট হচ্ছে আমি যেখানে আছি আমার সবচেয়ে কাছে কে আছে তার কাছে আমি আগে যাব। কিরকম দেখেন, আমাদের এখানে সেম কিউ দেয়া আছে 98, 183, 37, 122, 14, ওই আগের ডাটাগুলো দেয়া আছে এবং আমার হেডও কোথায় আছে? 53 তে। তাহলে আমি হেড থেকে শুরু করলাম। শুরু করার পর আমি দেখব যে আমার 53 তে যে আমি আছি তাহলে 53 সবচেয়ে নিয়ারেস্ট কে আছে। দেখেন, তাহলে আমার এই যে কিউতে যে ডাটাগুলো আছে তার ভিতর কে সবচেয়ে 53 এর কাছাকাছি? 65। 65। ওকে, কারণ 53 থেকে 65 এর বিয়োগফল মাত্র কত? 12। এর থেকে কম ডিস্টেন্সের আর কেউ নেই যে 53 এর কাছাকাছি হবে। 37 আছে, 37 এর ডিস্টেন্স কত হয়? 16। 16 হয় না? হ্যাঁ 16। তাহলে 37 তো সম্ভব না, তার মানে কি 65 কাছে গেলেই সবচেয়ে শর্টেস্ট সিক টাইম। তাহলে আমরা সরাসরি 53 থেকে কার কাছে যাব? 65 কাছে। এই যে দেখেন 53 থেকে 65 এর কাছে গিয়েছে। এরপরে দেখব এখন আবার কোথায় আছি? 65 এর কাছে। তাহলে দেখবো 65 থেকে সবচেয়ে কাছে আবার কে আছে? 67। 67। তাহলে এই যে দেখেন পরের বারে যে আমরা 67 এর কাছে আসছি, দেখতে পাচ্ছেন? ওকে, দেন আবার দেখবো 67 থেকে সবচেয়ে কাছে কে আছে, সেটা হচ্ছে 37। সো দেখেন যে আমরা আবার কোথায় গিয়েছি, সেখান থেকে ব্যাক করে 37 এর কাছে আসছি।
ওকে, দেন আবার দেখবো 37 থেকে আবার সবচেয়ে নিয়ারেস্ট কে আছে, সবচেয়ে নিয়ারেস্ট হচ্ছে 14, তাহলে 14 এর কাছে গিয়েছি। দেন 14 থেকে সবচেয়ে নিয়ারেস্ট কে আছে, সেটা হচ্ছে 98, 98 এর কাছে গিয়েছি। 98 থেকে 122 এর কাছে গিয়েছি, 122 থেকে 124, 124 থেকে 183। সো দেখেন যে একই রিকোয়েস্ট, একই ডাটা, এক্ষেত্রে আমার হেড কাউন্ট কত হয়েছে, এক্ষেত্রে আমার লেগেছে হচ্ছে 236 সিলিন্ডার্স। তার মানে একই ডাটার উপরে যখন আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যাপ্লাই করেছি, আমাকে 640টা ঘর অতিক্রম করতে হয়েছে। আর সেই একই ডাটার উপরে যখন আমি শর্টেস্ট সিক টাইম ফার্স্ট অ্যাপ্লাই করেছি, মাত্র 236 বার আমাকে ঘুরতে হয়েছে। কিন্তু স্যার টাইম তো স্যার একটু বেশি লাগছে কোনটা? স্যার, কিভাবে? এসএসটিএস না, স্যার। ওই টাইম কেন বেশি লাগবে? প্রত্যেকটাতে আবার করা লাগছে, কন্ডিশন দিতে, মানে দেখতে হচ্ছে যে কোনটা বেশি কন্ডিশন ছোট তো কোনো কোনটা বেশি। ফ্যাক্ট না, কন্ডিশন তো কয়েক মানে ন্যানো সেকেন্ডের ব্যাপার, বুঝতে পারছেন? কিন্তু আপনার যে হার্ড ডিস্কটা ঘুরে ওইখানে যেতে হবে, এটা তো আপনার সময় সাপেক্ষ, জি স্যার। বুঝতে পেরেছেন? মানে হার্ড ডিস্কটা ঘুরে যাওয়াটাই তো আমার জন্য সময়ের ব্যাপার। এই জন্য দেখবেন যে যখন আমি কোনো কাজ করি, আমাদের নর্মাল যখন হার্ড ডিস্ক থাকে, যখন আপনি তাকে কোনো কিছু রিড বা রাইট করতে বলেন, দেখবেন যে হার্ড ডিস্ক শব্দ করা শুরু করে, বুম বুম করে। ওকে, তার মানে ঘুরছে, সে ঘুরছে। ওকে, তার মানে তার সেখানে ডাটা রিড বা রাইট হচ্ছে। তো এই যে হার্ড ডিস্কের আবার কিছু স্পিড আছে, আরপিএম আছে, কোনটা আছে আপনার একটা এক রকম আছে, 5200 আছে, 7200 আছে। অর্থাৎ যার আরপিএম যত বেশি, সে তত স্পিডে ঘুরতে পারে, এবং তার ডাটা রিড রাইট তত আমি মানে ফাস্টার ওয়েতে পাবো। তত দ্রুত আমি ডাটা রিড করতে পারবো, তত দ্রুত ডাটা রাইট করতে পারবো, কারণ তত দ্রুত সে ওই ঘরের কাছে গিয়ে পৌঁছাবে সিলিন্ডারটা। তো দেখেছেন যে একই অ্যালগরিদম আমাকে কি করতে হয়েছে, যে সেটার জন্য আমাকে এই ডাটা অ্যাপ্লাই করলে আমাকে কখনো কি করতে হয়েছে, 640 সিলিন্ডার অতিক্রম করতে হয়েছে। আর সেই একই ডাটার জন্য আমাকে এসএসটিএফ অ্যালগরিদমে 236 সিলিন্ডার অতিক্রম করতে হয়েছে। হেডটা মুভমেন্ট করেছে 236 বার। স্যার সিলিন্ডার কেন বলে? ওইটা আপনার যে কি জন্য যে সিলিন্ডার নাম দিয়েছে, এটার আকৃতি হয়তো সিলিন্ডার টাইপের কিছু আছে, দ্যাটস ওয়াই হয়তো সিলিন্ডার বলে। আমি জানি না কেন সিলিন্ডার বলে এটাকে, একটু খুঁজে দেখেন। এটা হার্ড ডিস্কের ডিস্ক কতগুলো থাকে স্যার? এটাও আমি জানি না কতগুলো ডিস্ক, এটা মনে হয় ডিপেন্ড করে ওর উপরে, যে কতটুকু আমার হচ্ছে মেমোরি সাইজ হবে কিরকম, সেটার উপর ডিপেন্ড করে। হেডটা তো উপরে থাকে স্যার, এই হ্যাঁ, হ্যাঁ, ডিস্কের নিচে যদি আরেকটা ডিস্ক থাকে তাহলে ওটা কিভাবে অ্যাক্সেস করে? স্যার হেডটা স্যার প্রত্যেকটা আহ, ডিস্কের উপরেই তো থাকে। আমি আসলে ফিজিক্যাল স্ট্রাকচার দেখিনি হার্ড ডিস্কের আচ্ছা, জি এরকম। স্যার, হার্ড প্রত্যেকটা ডিস্কের ফিজিক্যাল ডিস্কের জন্য একটা স্ট্রাকচার করে আমি হেড দেখিনি। থাকে। তো আমি জানি না আসলে, আপনি আচ্ছা কখনো খুলে দেখেছেন? না স্যার, এটা স্যার আমি ইউটিউবে দেখেছি আর কি, আচ্ছা, আচ্ছা, ওকে, গুড। আমি ভিডিও আমি দেখেছি। কখনো ফিজিক্যালি দেখি নাই যে আসলে ভেতরে ডিস্কগুলো কিভাবে সাজানো আছে। সবসময় যে ধরেন যে এরকম দেখে আমরা অভ্যস্ত। আমি একটা দেখছি স্যার, আপনার হার্ড ডিস্ক ভাঙা থাকে ঘড়ি বানাইছে। আর স্যার এই ডিস্ক গুলো ভ্যারি করে, মানে ওই যে হার্ড ডিস্কের যদি এটা 1 টেরাবাইট হয় তখন এই হ্যাঁ, না ডিস্ক সেটা তো বললামই, ওই যে ওকে তো বললাম যে এটা ডিপেন্ড করবে হার্ড ডিস্কের সাইজের উপরে। যেমন এটা হার্ড ডিস্ক, খুলে দিচ্ছি আমি, এই জন্য বললাম আর কি। আচ্ছা, আচ্ছা। কারণ যেমন ধরেন যে এই যে আমরা যখন ডিভিডি ডিস্কগুলো দেখি, ওইগুলোতে ধরেন যে একটা ডিস্ক সর্বোচ্চ কত জিবি, মনে হয় 3.6 জিবি বা এরকম মনে হয় ডাটা রাইট করতে পারতো, তাই না? 4 জিবিও করতো আর কি, 4 সর্বোচ্চ জিবি 4 GB। ডাটা রাইট করতে পারতো। তার মানে আমার এরকম হার্ড ডিস্কের সংখ্যা যত বাড়বে, আসলে মাল্টিপল ডাটা আমি সেখানে স্টোর করতে পারবো। ওকে, নেক্সট অ্যালগরিদমে আসি। একটানা কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছি। তো আমরা এটা গেলাম। এবার আসি হচ্ছে স্ক্যান অ্যালগরিদম। আর তিনটা অ্যালগরিদম আছে, বললেই বুঝতে পারবেন, বেশি কঠিন না এগুলা। So scan algorithm হচ্ছে কি বলেছে, the disk arm starts at one end of the disk and moves toward the other end, servicing request until it gets to the other end of the disk where the head movements is reversed and servicing continues, sometimes called the elevator algorithm. Okay, so আমরা একটু জাস্ট ডিরেক্টলি ছবির দিকে যাই। এলিভেটর অ্যালগরিদম কেন বলছি? একটা লিফট, মানে এলিভেটর কি হয়, যখন আমি ধরেন যে কোনো একটা আমি থার্ড ফ্লোরে আছি, থার্ড ফ্লোর থেকে আমি লিফটকে কল দিলাম, লিফট উপর দিকে উঠছিল। এখন নিচ থেকে কেউ আবার 0 নম্বর ফ্লোর থেকে কেউ আবার লিফটকে কল দিল, লিফট কি আসলে নিচের দিকে নামা শুরু করবে? আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? না স্যার, মানে লিফটে কল দিলে কি হয় সেটা আগে আমাকে একটু এক্সপ্লেন করেন। আপনি তো লিফটে উঠেন, সো লিফটে যখন আপনি কল দেন কি ঘটে? লিফট আমার কাছে আসছে।
বা আসার চেষ্টা করে। হ্যাঁ, আপনার কাছে আসার চেষ্টা করে। আপনি যখন কল দিয়েছেন তারপরে কেউ নিচ থেকে কল দিয়েছে, আপনার কাছে আসবে না তার কাছে যাবে? আগে আমার কাছে আসবে। শিওর আপনি আপনার কাছে আসবে? কেন আসবে না স্যার? আমি যদি আগে কল দিই তাহলে তো আমার কাছে আসবে। আমার কাছে আসার জন্য প্রস্তুতি নেবে। এখন কিন্তু যদি মনে করেন রওনা যে দিয়ে দেয় তাহলে তো আসলোই। এখন মনে করেন যে সে হচ্ছে উপরের দিকে উঠছিল, ওকে, হ্যাঁ, সো সে উপর দিকে উঠে যাচ্ছিল, আপনিও হচ্ছে যে নিচে নামার জন্য কল দিয়েছেন, নিচ থেকে আরেকজন কল দিয়েছে নিচে নামানোর জন্য, তাহলে লিফট কি নিচে নামবে? আগে যে উপরে যাবে না, then আগে নিচে উপরে যাবে তারপরে নিচে আসবে। রাইট, মানে আমার ওই তার যে পর্যন্ত কল দেয়া আছে উপরের দিকে সেই পর্যন্ত সে কিন্তু আগে যাবে, শেষ করে নেবে। শেষ করে নিবে, তারপরে সে আবার নামা শুরু করবে। তারপরে যতক্ষণ পর্যন্ত নামার সার্ভিস গুলো শেষ না হবে সে কিন্তু আবার উপরের দিকে কাউকে আনতে যাবে না। হুম, সো এই আমাদের স্ক্যান অ্যালগরিদমটা সেরকম, সে যখন কোনো একদিকে যাবে সবাইকে ওই যাওয়ার সময় সার্ভিস দিতে দিতে যাবে, সে আর ব্যাক করবে না কখনো। Okay? যখন একদম সে লাস্টে গিয়ে পৌঁছাবে সেখান থেকে সে আবার ব্যাক করবে। সো অ্যালগরিদমটির দিকে একটু তাকান, আমাদেরকে 53 নাম্বার নব থেকে সে কাজ শুরু করেছে, দেন সে হচ্ছে কোথার দিকে যাচ্ছে, একদম বেসমেন্টের দিকে যাচ্ছে, জিরোর দিকে যাচ্ছে। এই জিরোর দিকে যাওয়ার পথে যাকে যাকে এই লাইনে পাবে তাদের সবাইকে এক্সিকিউট করতে করতে যাবে। তো দেখেন যে 53 থেকে যখন সে জিরোর দিকে যাচ্ছিল সে 37 কে পেয়েছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কাজ করে দিয়ে চলে গিয়েছে, তারপরে 14 কে পেয়েছে, কাজ করে দিয়ে চলে গিয়েছে। এরপরে সে আবার জিরো থেকে পুরো এই 199 এর দিকে আগাতে থাকবে। 199 এর দিকে আগাতে সে সামনে যাকে যাকে পাবে তাকে তাকে এক্সিকিউট করবে। আমি কি বুঝতে পেরেছি স্ক্যান অ্যালগরিদমটা? অর্থাৎ আমরা যেমন আগের দুটোতে কি হচ্ছিল, প্রচুর যাওয়া আসার উপর ছিল, যে কখনো ডানে কখনো বামে, ডানে বামে ডানে বামে এভাবে বারবার রিডাইরেক্ট করছিল। আর এটাতে হচ্ছে সে যখন কোনো একদিকে যাবে সেদিকেই যেতে থাকবে, সেদিকে যে পুরো কাজটা শেষ করে এসে তারপরে আবার অন্য সাইডে যেতে থাকবে, সেদিকে আবার পুরো যেতে থাকবে, সেদিকে পুরো শেষ না করা পর্যন্ত, একদম শেষ বাউন্ডারি পর্যন্ত না যাওয়া পর্যন্ত সে ব্যাক করবে না। তো সবার কাছে কি স্ক্যান অ্যালগরিদমটা ক্লিয়ার? জি স্যার। আরেকবার একটু বলেন, আমি তার মাঝখানে লিভ নিছিলাম তো। মানে আমাদের স্ক্যান অ্যালগরিদম হচ্ছে লিফটের মতো, অর্থাৎ লিফটে যখন হচ্ছে কোনো একটা কল দেয়া হয়, কারণ লিফট উপর দিকে যাচ্ছিল, তাহলে সে ম্যাক্সিমাম যে কল পেয়েছে সেই কল পর্যন্ত কিন্তু সে যাবে, উপর দিকে উঠতে থাকবে। এর মাঝখানে যদি কেউ নিচ থেকে কল দেয় সে নিচের দিকে কিন্তু আসবে না। না স্যার, ওকে, সো সে দেখবে যে তাহলে ম্যাক্সিমাম কল যতদূর পর্যন্ত আছে আমি ততদূর পর্যন্ত যাব, এরপরে সে আবার নামা শুরু করবে। তারপর যখন নামতে থাকবে লিফট, নামার সময় কিন্তু সে নিচে যারা যারা নামার কল দিয়েছিল তাদের জন্যই দাঁড়াবে। ওকে, সো যারা উপর ওঠার কল আবার দিয়েছিল তখন কিন্তু আর উপর ওঠার কল সে অ্যাকসেপ্ট করবে না। তাহলে এইভাবে এটা স্ক্যান অ্যালগরিদমের ক্ষেত্রেও সেম পাবে, যে আমার স্ক্যান অ্যালগরিদমে কি হবে, ওই যে আমার যে আর্মটা, হেডটা, সেই হেডটা হচ্ছে যে প্রথমে আপনার যে কোনো একদিকে যাবে। তো দেখেন যে প্রথমে স্যার জিরোর এটা দিকে কি এরকম হতে পারে স্যার যে 53 থেকে শুরু হয়েছে, এবার মানে 53 এর নিচে যেগুলো আছে আগে সেগুলো কভার করবে, তারপরে বড় যেগুলো? না 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 না, এটা হচ্ছে যে যেহেতু সে 53 থেকে বাম দিকে যাচ্ছে, দ্যাট মিনস সে 53 থেকে ছোটগুলাকে সে এক্সিকিউট করতে করতে যাচ্ছে। অর্থাৎ সে তার কাজই হবে যে বেসমেন্টে ফিরে আসা। বুঝতে পেরেছেন? সে যেখানে থাকুক না কেন সে ধরেন যে বেসমেন্টে ফিরে আসছে, বেসমেন্টে আসার পথে যাকে যাকে পাবে তাকে তাকে এক্সিকিউট করবে। এরপর আবার বেস থেকে সে আবার হচ্ছে এই যে উপরের দিকে তার ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত যেতে থাকবে, এই যাওয়ার পথে যাকে যাকে পাবে তাকে তাকে আবার এক্সিকিউট করবে। এরপর এদিকে আসার পর যদি আর কেউ না থাকে সে আবার ফিরে আসবে, ফিরে এসে আবার যাকে যাকে যে ফিরে আসার পথে যাকে যাকে পাবে তাদেরকে এক্সিকিউট করবে এবং আবার জিরো পর্যন্ত ফিরে আসবে, জিরো থেকে এসে সে আবার সামনের দিকে আগাবে, এইভাবে। ক্লিয়ার আইডিয়াটা? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে এবার নেক্সট অ্যালগরিদম সি স্ক্যান। ওকে, তো সার্কুলার স্ক্যান। সার্কুলার স্ক্যানে দেখেন কি হয়েছে। সার্কুলার স্ক্যানে আমাদের কি বলেছে, যে শিডিউলিং ইজ এ ভ্যারিয়েন্ট স্ক্যান ডিজাইন টু প্রোভাইড এ মোর ইউনিফর্ম ওয়েট টাইম দ্যান স্ক্যান। Okay, the head moves from one end of the disk to the other, servicing requests as it goes. When it reaches the other end, however, it immediately returns to the beginning of the disk without servicing any request on the return trip. সি স্ক্যানে কি হচ্ছে, যে আমাদের স্ক্যানে কি ঘটেছিল, সে যখন যেদিকে যাচ্ছিল সেদিকেই সে সার্ভিস দিতে দিতে যাচ্ছিল, তাই না? দেখেন যে 53 থেকে সে যখন
এই যে পেছন দিকে ফিরে এসেছে, যাকে যাকে পেয়েছে সার্ভিস দিতে দিতে আসছে। এরপর যখন স্যার আবার, এখানে আরেকটা কোশ্চেন, হ্যাঁ বলেন। এখানে কি স্যার মানে এই অ্যালগরিদম কি স্যার চাইলে কি স্যার ডান দিকে আসতে পারতো? হ্যাঁ 53 থেকে ডান হ্যাঁ দিকে, আপনি চাইলে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই যে আমি এদিক থেকে দিকে মানে যাব আগে না, ডান দিকেটা আমি আগে কমপ্লিট করবো আমি তারপরে আগে বাম ডান দিকে দিকে যাবো। যাব, যেতে পারেন, অসুবিধা নেই। তার মানে এই স্ক্যানে মেইনলি যেটা ঘটছে, আমরা যেটা বলতে চাচ্ছি যে সে ফেরার পথে এবং যাওয়ার পথে, দুইটা পথেই সে ডাটাকে এক্সিকিউট করতে পারে, এবং যখন যেদিকে যাবে সে ওই দিকেই যাবে, আর ফিরবে না শেষ না হওয়া পর্যন্ত। ওই দিকের মানে সীমানা শেষ না হওয়া পর্যন্ত সে আর ফিরবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা। আর সি স্ক্যান হচ্ছে যে সে অলওয়েজ আপনার শেষ সীমানায় যাবে, এরপর শেষ সীমানায় গিয়ে যাকে যাকে মানে এই যে শেষ সীমানায় মানে যেখানেই থাকুক না কেন, সে শেষ সীমানার দিকে যাবে, যাকে যাকে পাবে এক্সিকিউট করবে, এরপর আবার সে বেজে ফিরে আসবে জিরোতে, এবং ফিরে আসার সময় সে কাউকে এক্সিকিউট করবে না। ক্লিয়ার? স্যার বুঝতে পারছি। মানে সে অলওয়েজ শুধু ওয়ান ডিরেকশনাল, অর্থাৎ শুধুমাত্র সে বেস থেকে সামনের দিকে যাওয়ার সময় সে সবাইকে এক্সিকিউট করতে পারে, ফেরার সময় সে কাউকে এক্সিকিউট করতে পারে না। অর্থাৎ সে এক্সিকিউট করতে করতে মেমোরির সামনের দিকে যাবে, একদম শেষ সীমানা পর্যন্ত যাবে, শেষ সীমানায় গিয়ে এক্সিকিউশন থেকে আবার সে ফিরে আবার জিরোতে চলে আসবে, এই মুহূর্তে কাকে এক্সিকিউট করবে না, এবং জিরো থেকে সে আবার 199 দিকে আগাবে, যাকে যাকে পাবে তাকে তাকে এক্সিকিউট করবে। সবার কাছে কি সি স্ক্যানটা ক্লিয়ার? জি জি স্যার। স্যার clear। সি স্ক্যান হচ্ছে দুই দিকেই করতে পারে, সি স্ক্যান হচ্ছে শুধুমাত্র একদিকে করতে পারে, সেটা হচ্ছে ফরওয়ার্ড। আর সি লুক হচ্ছে যে আপনার দেখেন সি স্ক্যানে কি হচ্ছিল যে 183 পরে কিন্তু 199 নম্বর ঘর আমার কিন্তু কিউতে ছিল না। কিউতে কি আমার 199 ঘর আছে? নেই কিন্তু। তারপরেও সে 183 থেকে 199 গিয়েছে, এর পরে সে ব্যাক করেছে, তার মানে সে মেমোরিটার শেষ পর্যন্ত যায়। আর সি লুকে হচ্ছে একই কাহিনী ঘটবে, কিন্তু সে মেমোরির শেষ পর্যন্ত যাবে না, যেখান থেকে সে লাস্ট ডাটা পেয়েছে সেখান থেকে সে এক্সিকিউশন কমপ্লিট করে আবার সে পেছন দিকে ফিরতে থাকবে। পেছন দিকে ফেরার সময় যাকে পাবে সেখান থেকে মানে যেখান থেকে সে জিরোতে ফিরে আসবে না, জিরোর আগ পর্যন্ত যে আছে তাকে আবার ধরবে, এক্সিকিউট করবে, দেন আবার সামনের দিকে আগাতে থাকবে। অর্থাৎ ফেরার পথে সে কাউকে এক্সিকিউট করছে না। সি লুকটা কি বুঝতে পেরেছেন? যে জি সি স্যার। স্ক্যানে হচ্ছিল যে সে 183 পরে সে লাস্ট মেমোরি পর্যন্ত গিয়েছে। ওকে, সো এই সি লুক লাস্ট মেমোরি পর্যন্ত যাবে না, যেহেতু 183 পরে আর কেউ নেই। সে ফিরে আসবে, কোথায় ফিরে আসবে? এই যে যেখানে তার হচ্ছে যে ফার্স্ট ডাটা আবার শুরু হয়েছে, সেখান থেকে সে আবার শুরু করবে, সে আবার জিরোতেও ফিরে আসবে না। সে তাহলে লাস্ট ডাটা আবার যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে সে আবার এক্সিকিউশন শুরু করবে, এবং সে আবার সামনের দিকে আগাবে, আগাতে আগাতে যেখানে সে লাস্ট ডাটা পাবে, এরপর যদি আর কেউ না থাকে সে 199 পর্যন্ত যাবে না, সে আবার ফিরে আসবে কোথায়? যেখান থেকে তার আবার প্রথম ডাটা শুরু হয়েছে। তো এই হচ্ছে সি লুক। তাহলে এই হচ্ছে আমাদের এই 5টা অ্যালগরিদম। তো আমি আপনাদেরকে এই যে কিউটা দিয়ে দিব এবং বিভিন্ন অ্যালগরিদম দিয়ে দিব, বলে দিব যে এই অ্যালগরিদম অ্যাপ্লাই করে এই যে এই ডায়াগ্রামটা ড্র করেন এবং কার কতগুলো হচ্ছে যে সিলিন্ডার ঘুরতে হয়েছে সেটা বের করেন। দেখেন সবাই বুঝতে পেরেছেন কিনা? আমি আমার গলা শুকিয়ে গিয়েছে কথা বলতে বলতে, একটা না 2.5 ঘন্টা। স্যার এখানে একটু কোশ্চেন স্যার, হ্যাঁ। লাস্টের যে দুইটা অ্যালগরিদম এখানে স্যার সিলিন্ডার কাউন্ট গুলো কেমন হবে? এখানে যে আপনি যখন যতটুকু যাচ্ছেন, স্যার এখানে তো স্যার ওই ধরেন 83 থেকে আবার 99 পর্যন্ত যাচ্ছে স্যার, উপরেরটা আগেরটা। হ্যাঁ, তাহলে কাউন্ট হবে, অবশ্যই তার কাউন্ট মানে হবে। স্যার এখানে কাউন্ট হবে, আবার 99 থেকে যখন জিরোতে আসবে সেটাও কাউন্ট হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই কাউন্ট হবে, কারণ আপনার তো ডিস্ক তো ঘুরছেই, ঘুরে তো আপনার জিরোতে আসতে হচ্ছে। মানে আপনার মেইন কথা হচ্ছে আপনার হেড যখনই ঘুরবে আপনার কাউন্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, সো তাহলে আমাদের এই হচ্ছে ফাইনাল সিলেবাস, আমরা এই পর্যন্তই তাহলে পড়বো। আমাদের রেগুলার হার্ড ডিস্কে স্যার কোন অ্যালগরিদমটা ফলো করে? এইটা আমি বলবো না, এটা আপনারা একটু অলরেডি আপনারা যখন এই যে কি বলে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম পড়েছি, ওইগুলোর অ্যান্সার বুঝে আপনার বোঝা উচিত যে রেগুলার হার্ড ডিস্ক কিরকম অ্যাপ্লাই করতে পারে অ্যালগরিদম। আপনি বলেন আসলে কিরকম অ্যাপ্লাই করা উচিত। বলেন তো দেখি আপনার কমন সেন্স কি বলে।
দেখি আপনি কম্পিউটার সায়েন্স পড়ে কতটুকু লজিক্যালি আনসার দেওয়া শিখেছেন। কেউ বলতে পারবেন যে আসলে কোন অ্যালগরিদমটা বেস্ট? শর্টেস্ট সিক টাইম ফার্স্ট ওই যে সিলিন্ডার যেটা কম শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, এটা? জি আচ্ছা, আর কেউ? ওই সিলিন্ডার কাউন্ট যেটা সবচেয়ে কম হবে সেটা। তো এখন তার মানে আপনাকে তো সবগুলো অ্যালগরিদমই অ্যাপ্লাই করতে হবে, তাহলে ট্রাই করে দেখতে হবে সেখান থেকে যেটা মিনিমাম সেখান থেকে আপনাকে সেটা বেছে নিতে হবে। কাজেই এটা ফিক্সড করে বলা যায় না যে আমার এই অ্যালগরিদমটা সবসময় বেস্ট, এটা কখনোই বলা যাবে না। এটা ডিপেন্ড করবে আপনার ডাটার সিকোয়েন্সের উপরে। সে আসলে যে সিকোয়েন্সটা আমার কাছে আসছে এটা আসলে কি অর্ডারে আসছে, বুঝতে পেরেছেন? দেখা গেলো যে Yes, কোন একটা অর্ডার আপনি একটা বেস্ট অ্যালগরিদমের অ্যাপ্লাই করে দিলেন, কিন্তু সেই অর্ডারের ডিসটেন্স গুলো অনেক বড় বড়, সো তখন কিন্তু আপনার কমপ্লেক্সিটি বেড়ে যাবে। কাজেই এটা আমরা ফিক্সড করে বলতে পারি না যে এই অ্যালগরিদম সবসময় বেস্ট। অপারেটিং সিস্টেম ক্যালকুলেশন করে ডিসিশন নেয় যে কি ধরনের ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম সে অ্যাপ্লাই করবে। সব রকম অ্যালগরিদমই অপারেটিং সিস্টেমের কাছে আছে। সে তার যে ডাটার সিকোয়েন্স আসে সেটার উপর ডিপেন্ড করে সে ক্যালকুলেশন করে ডিসিশন দেয় যে হ্যাঁ ওকে আমার ডাটাগুলো আমি এই অর্ডারে এখন তাহলে ফলো করব, তখন সেই অর্ডারে সে ডাটাগুলোকে এক্সিকিউট করে। তাহলে আমাদের থিওরির পার্ট শেষ। এখন কথা হচ্ছে আপনাদের তো একটা ল্যাব টেস্ট নিতে হবে। এখন গত শুক্রবার তো বন্ধ থাকায় আমাদের যেটা প্রবলেম হয়ে গেছে, আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। মানে একটা ধরেন যে পুরো এক সপ্তাহের ক্লাসে যেটা হয় পড়ালেখা, সেই এক সপ্তাহের পড়াশোনা 2 সপ্তাহের পড়াশোনা আমরা পিছিয়ে গিয়েছি। এখন ল্যাব টেস্টটা কবে দিবেন সেটা বলেন, কারণ নেক্সট 15 তারিখে পরীক্ষা। তাহলে নেক্সট ফ্রাইডে কি আপনারা দিবেন? আপনাদের পরীক্ষা কবে? রুটিন কি দিয়েছে? এখনো শিডিউল দেয় রুটিন এখনো পাই নাই স্যার। আচ্ছা, যদি 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়, দ্যাট মিন্স সানডে থেকে পরীক্ষা, তাহলে আপনারা নেক্সট ফ্রাইডেতে পরীক্ষাটা দেন নাকি নাকি এর আগে দিয়ে দিতে চাচ্ছেন যে কোনো একদিন? ল্যাব টেস্টে কি রকম হবে? ল্যাব টেস্টে আমরা শেল স্ক্রিপ্টের উপরেই ছোটখাটো কিছু প্রবলেম দিব, বিভিন্ন প্রবলেম দিব, সেই প্রবলেমগুলো আপনাকে শেল স্ক্রিপ্টের মাধ্যমে সলভ করতে হবে, কোডিং। অনেকেই পিসি নেই, তারা কিভাবে করবে? কোন একটা ওয়ে তো করতে হবে। স্যার আমার নিজেরই পিসি নাই এই মুহূর্তে, এখন আমার জন্য তো অনেক সমস্যা হয়ে যাবে। তাহলে কি কি করব বলেন? পরীক্ষা তো নিতে হবে, কোডিং এর পরীক্ষা তো আমাকে শেষ করতে হবে। স্যার এমসিকিউ আকারে কি এক্সামটা নেওয়া যায় না? না, এটা আসলে এমসিকিউ আকারে নেওয়া যাবে না, এখানে কোড লিখতে হবে তো। এটাতে আসলে খুব মানে এমসিকিউ নিলেও এরকম মানে এত মার্কের এমসিকিউ পসিবল না। হয়তো 10-15 মার্ক হলে একটা এমসিকিউ নিয়ে নিতাম, কিন্তু যেহেতু 40-50 মার্কের পরীক্ষা, তো আমাকে আসলে 4-5টা প্রবলেম দিতে হবে। সেই প্রবলেমগুলো আপনাদেরকে এক্সিকিউট করতে আর হবে। অ্যাসাইনমেন্টের মতো করে নেওয়া যায় না? কারণ স্যার তাহলে যাদের কম্পিউটার প্রবলেম কয়জন লাগে সেটা শুনি, কার কার কম্পিউটার প্রবলেম? স্যার কমেন্ট বক্সে লিখবো। হ্যাঁ, কমেন্ট স্যার, বক্সে আমার- একটু লেখেন তো দেখি কয়জনের প্রবলেম, একটু লিখে দেন তো। যাদের কম্পিউটার প্রবলেম তারা ইয়েস লেখো। যাদের কম্পিউটার নেই তারা একটু হচ্ছে চ্যাট বক্সে লিখেন। স্যার উম্মে হানিরও নেই, কিন্তু ও হচ্ছে গিয়ে গাড়িতে, তো ওই জন্য বারবার জয়েন। আচ্ছা, ঠিক আছে। কয়জনের নেই? 1 2 3 4 5 6 7 8। এই এতজনের প্রবলেম হলে হবে কিভাবে? তাহলে আপনার কম্পিউটার তো না, মোবাইল তো আছে, মোবাইল তো সম্ভব। স্যার এই পিসি নিয়ে প্রবলেম জন্য আমাদের অ্যালগোরিদম কোর্সটাই আমাদের এমসিকিউ তারপরে স্যার এমনি অ্যাসাইনমেন্টের